আসসালামু আলাইকুম। আপনারা আমার এই লেকচার সিরিজে আগ্রহ প্রকাশ করে দেখছেন, কমেন্ট করছেন, ভালো বলছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি 15 দিন অন্তর অন্তর একটা লেকচার দেই, এবং দেওয়ার কারণ হলো আমার কিছু প্রিপারেশন নিতে হয়, আর ইচ্ছা করে দেই এই কারণে যে আপনারা যারা দেখছেন এবং শুনছেন তারাও যেন, যদি আগ্রহ থাকে এই ব্যাপারে একটু পড়াশোনা করে আপাতত আপনারা এটা সম্বন্ধে আর একটু ভালো জ্ঞান নিতে পারেন, সেই সুযোগটাও একটু সময় দিলে হয় আর কি। যার জন্য এটা আমরা আজকে এই পঞ্চম লেকচারে যেটা করব, এই চতুর্থ লেকচারে এই স্লাইডে এসে আমি শেষ করে বলছিলাম যে দেখেন, ক্রিস্টাল সিস্টেমের ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়, কিন্তু সেই ডেফিনেশনটা মাঝে মাঝে আরেকটা প্যারামিটারে গেলে দেখা যায় যে একটু অসুবিধা হচ্ছে। যেমন ধরেন, আপনি ক্রিস্টাল সিস্টেমে দেখালেন যে কিউবিক ক্রিস্টাল এ বি সি সব সমান, আলফা বিটা গামা সবগুলো 90 ডিগ্রি, আপনি বললেন কিউবিক সিস্টেম। কিন্তু যখন প্র্যাকটিক্যালি গেলেন, দেখলেন যে ওই ক্রিস্টালটা নিয়ে যখন আলোচনা করছেন, এ বি সিটা খুব কাছাকাছি আছে, আলফা বিটা গামা খুব কাছাকাছি আছে, এবং আপনি ধরে নিয়েছেন এটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম। কিন্তু এর মধ্যে সিমেট্রি এলিমেন্ট আছে, যে এলিমেন্টটা এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমের এসেনশিয়াল সিমেট্রি এলিমেন্ট না। এই যদি হয়, তখন আপনি এটাকে কোনো অবস্থাতে বলতে পারেন না এটা একটা কিউবিক ক্রিস্টাল সিস্টেম। যার জন্য আমি এইখানে আপনাদের সামনে তুলে ধরছি ইউনিট সেল প্যারামিটার দিয়ে কিভাবে আপনারা 7টা ক্রিস্টাল সিস্টেমকে ডিফাইন করবেন, সেটা আগের স্লাইডে আছে। তারপরে আমরা ব্রাবিস ল্যাটিস যে আছে, প্রত্যেক ক্রিস্টাল সিস্টেমের কয়টা আছে, কোনটাতে কি আছে সেটা বলছিলাম। যেমন ধরেন, আমরা বলছিলাম প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের একটা প্রিমিটিভ ব্রাবাইস ল্যাটিস আছে, প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের। তারপরে নন প্রিমিটিভ ল্যাটিসও আছে, এবং সবগুলা ক্রিস্টাল সিস্টেমে নন প্রিমিটিভ ল্যাটিস নাই। কিছু কিছু ক্রিস্টাল সিস্টেমে নন প্রিমিটিভ ল্যাটিস আছে। আমরা বলেছিলাম যে এই ব্রাবাইস এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করেন কোন কোন ক্রিস্টাল সিস্টেমে কি ধরনের ল্যাটিস থাকতে পারে, এবং অন্যটা চাইলেও যে হবে না তার একটা প্রমাণও আছে। যেমন ধরেন, আমরা যদি একটা সাইড সেন্টার ল্যাটিস ধরি কিউবিকের, তাহলে দেখব যে এইটাকে যদি আমরা 3 ডাইমেনশনে এক্সটেন্ড করি, তাহলে এটা স্মলেস্ট যে পার্টটুকু আসবে সেটা আবার টেট্রাগোনালের প্রিমিটিভ ল্যাটিস হয়ে পড়ে যায়। যার জন্য এইটা ম্যাথমেটিক্যালি কনস্ট্রেইন আছে, যেগুলা হয় সেইগুলাই এখানে দেওয়া আছে। এইগুলা আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট। এবং লাস্ট পয়েন্ট যেটা বলছিলাম, যে সিমেট্রি এলিমেন্ট দিয়ে আমরা কনফার্ম করব কোন ক্রিস্টাল সিস্টেম দিয়ে, এটা এসেনশিয়াল সিমেট্রি এলিমেন্ট বলা হয়। তার মানে আমরা কিউবিকে এমটা একটা মিরর প্লেন, 3-fold রোটেশন এক্সিস আর একটা মিরর প্লেন, এই ধরনের পয়েন্ট গ্রুপ যেটা থাকবে, এইটা ইট মাস্ট বি কিউবিক ক্রিস্টাল সিস্টেম। এইরকম 4 বাই এম, এই ধরনের পয়েন্ট গ্রুপ যেটাতে থাকবে, এইটা একটা টেট্রাগোনাল সিস্টেম হতেই হবে। এর জন্য এগুলো আমরা বলি এসেনশিয়াল সিমেট্রি এলিমেন্ট ও লাউ সিমেট্রি এলিমেন্ট। তো লাউ সিমেট্রি এলিমেন্ট এইগুলা প্লাস ইউনিট সেল প্যারামিটার এই যদি থাকে, প্লাস ব্রাবাইস ল্যাটিস যদি থাকে এইরকম, তাইলে আমরা বলতে পারবো যে এটা কনফার্মলি এটা কোন ক্রিস্টাল সিস্টেমে পড়লো। আরেকটা জিনিস আছে, দেখেন, যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট সেল প্যারামিটার্স, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, আমরা যদি এইটাতে যাই, আমাদের কয়টা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে। দেখেন, এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, আলফা বিটা গামা নয়, এটা তো আমরা কনফাইন করে দিচ্ছি, এটা 90 ডিগ্রি, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার না। এইখানে এ বি সি তিনটাই সমান, কিন্তু যে কোনো একটার ভ্যালু হতে পারে, যেমন এ যা হয় না কেন, বি তাই হতে হবে, সি তাই হবে। তার জন্য এটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর বাকি সবগুলা ডিপেন্ডেন্ট। সো এই কিউবিক সিস্টেমে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে। এইরকম যদি আমরা টেট্রাগোনালটা দেখি, তাহলে দেখব যে এই এ একটা প্যারামিটার, সি আর একটা প্যারামিটার, তার মানে টেট্রাগোনালের 2টা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে। এইরকম আমি সবগুলা ক্রিস্টাল সিস্টেমে কয়টা ইন্ডিপেন্ডেন্ট
প্যারামিটার্স থাকে সেটা দেখিয়েছি। তো এই টেবিলটা যখন আমরা ভালো করে বুঝে ফেলবো তখনই আমরা বুঝতে পারবো যে ক্রিস্টাল সিস্টেমকে কিভাবে পারফেক্টলি ডিফাইন করা যায়। আচ্ছা, আমরা যদি ক্রিস্টাল সিস্টেমের সেল প্যারামিটার ডিটারমিন করে ফেলতে পারি এক্সেড ডিফ্রাকশন টেকনিক কিংবা যে কোনো ডিফ্রাকশন টেকনিক দিয়ে যদি প্যারামিটার ডিফাইন করে ফেলতে পারি, আমরা ইমিডিয়েটলি সেল ইউনিট সেল ভলিউমটাও ক্যালকুলেট করতে পারি। এটা এবং সাধারণত ইউনিট সেল প্যারামিটারের ইউনিট এবং ভলিউমের ইউনিট আমরা আংস্ট্রং এ দিই। আংস্ট্রংকে আন্দেশ জোহানেস আংস্ট্রং, তিনি একজন সুইডিশ রিনাউন্ড সায়েন্টিস্ট ছিলেন এবং ফিজিসিস্ট ছিলেন, এবং উনি স্পেকট্রোস্কোপি করেছেন। ওনাকে ফাউন্ডার অফ সায়েন্স অফ স্পেকট্রোস্কোপি বলা হয়। ওনার অনারে এই ইউনিটটা 1 আংস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। তো আমরা ক্রিস্টালোগ্রাফিকে যখন সেল প্যারামিটার কিংবা ইউনিট সেল ভলিউম এগুলা দেই তখন আমরা এই আংস্ট্রং ইউনিটটা ব্যবহার করি। এখানে আমরা once we get the cell parameter আমরা immediately is unit cell volume calculate করতে পারি। এই সেটা এখানে দেখালাম আপনাদেরকে। তারপরে আমরা আমরা পয়েন্ট সিমেট্রি এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা যখনই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমিন করতে যাব আমাদের খালি পয়েন্ট সিমেট্রি এলিমেন্টটা হবে না, আমাদের স্পেস সিমেট্রি এলিমেন্টও লাগবে। তো স্পেস সিমেট্রি এলিমেন্ট দুইটা আছে, স্ক্রু এক্সিস আছে আর গ্লাইড প্লেনস আছে। এটা মেইন জিনিস মনে রাখতে হবে যে আমরা এই রোটেশন এক্সিস আর মিরর প্লেন যেটা আছে, আমরা রোটেট করলেই মনে করে আমরা 90 ডিগ্রি রোটেট করলাম, রোটেট করে দেখলাম আইডেন্টিক্যাল অবজেক্ট পেয়ে গেছি, ওইটাকে কি বলবো? 4 ফোল্ড রোটেশন। আমরা যদি 180 ডিগ্রি রোটেট করি এটাকে বলে 2 ফোল্ড রোটেশন। এরকম মিরর প্লেন, আমরা একটা প্লেন রাখলাম, একটা আইডেন্টিক্যাল অবজেক্ট পেয়ে গেলাম, এটাকে আমরা মিরর প্লেনস বললাম। তো এই রোটেশনাল এক্সিস আর মিরর প্লেনস এর সাথে যদি আমরা ট্রান্সলেশন কম্বাইন করে দিই তাহলে কিন্তু আমরা স্পেস সিমেট্রি এলিমেন্ট পাই। এবং যখনই রোটেশনালের সাথে ট্রান্সলেশন করব ওইটাকে স্ক্রু এক্সিস বলবো। রোটেশন সিমেট্রির সাথে ট্রান্সলেশন করে তারপরে আমরা আইডেন্টিক্যাল অবজেক্ট পাবো। তো এইরকম স্ক্রু এক্সিস হয় 2 ফোল্ড স্ক্রু এক্সিস, 3 ফোল্ড স্ক্রু এক্সিস, 4 ফোল্ড স্ক্রু এক্সিস, 6 ফোল্ড স্ক্রু এক্সিস। আপনারা নিশ্চয়ই বলবেন কেন 5 ফোল্ড স্ক্রু এক্সিস হলো না, কেন 7 ফোল্ড স্ক্রু এক্সিস হলো না, কেন 1 ফোল্ড স্ক্রু এক্সিস হলো না? এটা আপনাদের মনের মধ্যে চলে আসবে। আমরা দেখিয়েছিলাম যে ক্লাসিক্যাল রোটেশনাল এক্সিসে দেখা যায় যে 1 ফোল্ড তো সবগুলাতেই আছে, সুতরাং 1 ফোল্ডকে আমরা কোনো সময় একটা সিমেট্রি এলিমেন্ট বলি না। 1 ফোল্ড বলতে 360 ডিগ্রি রোটেট করার পরে আবার অবজেক্টটা আসলো, তো এটাকে আমরা কোনো সময় সিমেট্রি এলিমেন্ট বলে। এটা প্রত্যেক অবজেক্টের বেলায় এটা আছে। আচ্ছা, তো আমরা দেখিয়েছিলাম 5 ফোল্ড রোটেশন আর 7 ফোল্ড রোটেশন, এইসব রোটেশন যদি করি আমরা তাহলে যে স্পেসটা আমরা নেব ওইখানে কিছু ডেড স্পেস থাকে, যদি আপনাদের মনে থাকে পয়েন্ট সিমেট্রি এলিমেন্ট এটা দেখিয়েছিলাম। তো এর জন্য আমরা 5 ফোল্ড স্ক্রু এক্সিস কিংবা 7 ফোল্ড স্ক্রু এক্সিস পাবো না ক্লাসিক্যাল ক্রিস্টাল সিস্টেমে, ইটস ফরবিডেন। আচ্ছা, এখন হলো গ্লাইড প্লেন কিভাবে হয়। তো মিরর প্লেন যদি আমরা এরকম করি, ট্রান্সলেশন করে তারপরে মিরর প্লেন দিলে পরে আমরা আইডেন্টিক্যাল অবজেক্ট পেয়ে গেলাম, তখন এইগুলোর আমরা বলি গ্লাইড প্লেন। গ্লাইড প্লেন আবার কিভাবে হতে পারে? গ্লাইড প্লেন অ্যালং দ্য অ্যাক্সিস হতে পারে। তার মানে মিরর যে অ্যাক্সিস দিয়ে আমরা করছি ওই অ্যাক্সিসে যদি ট্রান্সলেট করে আমরা প্রথম মিরর প্লেন দিয়ে পেলাম না আপনার আইডেন্টিক্যাল অবজেক্ট, তারপরে ট্রান্সলেট করলাম ওই অ্যাক্সিস দিয়ে সার্টেন ডিস্টেন্স, তখন আবার আইডেন্টিক্যাল অবজেক্ট পেয়ে গেলাম। তো ওইগুলোকে যে গ্লাইড প্লেন বলি। তো গ্লাইড প্লেন এ এক্সিস দিয়ে হতে পারে, বি এক্সিস দিয়ে হতে পারে, সি এক্সিস দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে। এন মিনস ডায়াগোনাল প্লেনস আর ডি গ্লাইড প্লেনস, এই ডায়াগোনাল ডায়মন্ড গ্লাইড প্লেনস। তো আমরা এইখানে এইগুলার সিম্বল দেখাচ্ছে, এই যে এগুলো সিম্বল, আর এগুলো হলো এ গ্লাইড, বি গ্লাইড, সি গ্লাইড, এন গ্লাইড, ডি গ্লাইড, মিরর প্লেন, এইসব এই সিম্বল গুলো দেখালাম।
আমরা এই যে স্ক্রু এক্সিস আর গ্লাইড এক্সিস নিয়ে যে আমরা সিমেট্রি এলিমেন্টস গুলা পাবো আমাদের ক্রিস্টালোগ্রাফিতে, এইগুলা সহ পয়েন্ট সিমেট্রি এলিমেন্ট সহ আমরা স্পেস গ্রুপে যেতে পারবো। এর জন্য আমাদের স্পেস গ্রুপে যেতে গেলেই, আগে দেখে পয়েন্ট গ্রুপ দেখিয়েছি, স্পেস গ্রুপে যেতে গেলে স্পেস সিমেট্রি এলিমেন্টসটার দরকার পড়ে। আচ্ছা, আমি এইখানে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের স্পেস সিমেট্রি এলিমেন্ট। কারণ এইটা একটা টু ফোল্ড রোটেশনাল এক্সাম্পল। আমরা এইটা 180 ডিগ্রি ঘোরালে এটা পেয়ে যাই, সুতরাং আইডেন্টিক্যাল অবজেক্ট, এটা টু ফোল্ড রোটেশন। কিন্তু এইখানে যদি করি আমরা 180 ডিগ্রি ঘোরাই, আমরা এই অবজেক্টটা পাচ্ছি না। আবার যদি ট্রান্সলেট করি অ্যালং দিস অ্যাক্সিস, তো দেখা যায় যে এটা পাওয়া গেছে। তো এইটাকে আমরা বলি টু ফোল্ড রোটেশন স্ক্রু অ্যাক্সিস, টু ফোল্ড স্ক্রু অ্যাক্সিস। এইরকম আমরা মিরর প্লেনে গেলাম, আমরা যদি এইখানে একটা মিরর প্লেন ধরি, তো এই অবজেক্টটা এখানে থাকার কথা না, আমরা দেখছি এখানে নাই, কিন্তু এই অবজেক্টটাকে যদি ট্রান্সলেট করি তারপরে দেখা যায় এটা পাওয়া যাচ্ছে এখানে। তো এইগুলাকে আমরা বলি গ্লাইড প্লেন। ওকে, দুইটা এক্সাম্পল হলো প্লেন। আপনারা এখন আমরা স্পেস গ্রুপে যাব। স্পেস গ্রুপে গেলে কি যাব, দেখবো যে আমরা বলেছিলাম যে আমাদের সব মিলে 32টা পয়েন্ট গ্রুপ হয়, এটা আমরা আগের লেকচারে বলেছি, এবং কিভাবে কম্বিনেশন করতে হবে সব আলোচনা করেছি। এবং আরেকটা জিনিস আলোচনা করেছি, আমরা 7টা ক্রিস্টাল সিস্টেমের জন্য 14টা ব্রাবাইস ল্যাটিস পাই। এই দুইটারে যদি আমরা কম্বাইন করি তাহলে ম্যাথমেটিক্যালি আমরা দেখি যে 230টা ইউনিক স্পেস গ্রুপ আসছে। এবং সেই ম্যাথমেটিক্সটা রাশিয়ান ক্রিস্টালোগ্রাফার ফেডরভ তখন কত আগে আমাদের এক্স রে কিংবা অন্যান্য ডিফ্রাকশন টেকনিক আমরা আবিষ্কার করার আগেই ওনারা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিয়েছেন যে একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের যদি আমরা দেখি তাহলে 230টা ইউনিক স্পেস গ্রুপ পেতে পারবো। কিসের কম্বিনেশনে? পয়েন্ট গ্রুপের কম্বিনেশনে আর ব্রাবাইস ল্যাটিসের কম্বিনেশনে। আচ্ছা, এইটা দেখেন ফেডারভ আর জার্মান ম্যাথমেটিশিয়ান আর্থার শনফ্রাইস এটা করেছিলেন, এবং এইটা ওনাদের কম্বিনেশন অনুযায়ী আমরা স্পেস গ্রুপের কথা বলছি। এবং প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের স্পেস গ্রুপ আছে, প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের স্পেস গ্রুপ আছে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা স্পেস গ্রুপের নোটেশন কিংবা সিম্বল দিলাম 2/m। এইটার কি কি স্পেস গ্রুপ হতে পারে? তো আমাদের প্রথম প্রশ্ন হলো 2/m যে পয়েন্ট গ্রুপ, এটা কোন ক্রিস্টাল সিস্টেমে বিলং করে? এটা ক্রিস্টাল সিস্টেম কি? এই ক্রিস্টাল সিস্টেমটা হলো মনোক্লিনিক। আমরা যখনই এইরকম 2/m পয়েন্ট গ্রুপ পাবো, সেই পয়েন্ট গ্রুপ মানে হলো এইটা একটা মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম হয়ে গেল, মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম। তারপরে আমরা কি করব, আমরা দেখব যে মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে কয়টা ব্রাবাইস ল্যাটিস আছে। মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে মাত্র 2টা ব্রাবাইস ল্যাটিস আছে। একটা তো সব ক্রিস্টাল সিস্টেমে থাকে প্রিমিটিভ, আর আরেকটাকে আমরা নন প্রিমিটিভ কিংবা সাইড সেন্টার এন্ড সেন্টার বলি ল্যাটিস। তো এইটা আমরা প্রমাণ করে দেখেছি যে মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে এই 2টা আছে, আর কিছু নাই। আমরা যখনই পয়েন্ট গ্রুপ ডিটেল ডিসকাস করব তখন দেখব যে পয়েন্ট গ্রুপের যে সিম্বল গুলো আমরা করি 4টা টার্ম নিতে পারি আমরা, 2 থেকে 4টা টার্ম দিয়ে সিম্বল গুলা রিপ্রেজেন্ট করি। তো প্রথম টার্মটা সবসময় ক্রিস্টাল ল্যাটিসের হয়। এই যে এটা স্পেস গ্রুপ, এটাকে একটা স্পেস গ্রুপ বলি আমরা, এটা স্পেস গ্রুপ বলি। এখন প্রথম টার্মটা এটা কি, যে ক্রিস্টাল ল্যাটিস যেটা আছে এটা প্রিমিটিভ। তারপরে যেটা আছে একটা 2-fold অ্যাক্সিস আর একটা মিরর প্লেন আছে পারপেন্ডিকুলার একটা 2-fold। তো এইরকম করে আমরা স্পেস গ্রুপ পাই। এখন আমরা এই 2টা ল্যাটিস দিয়ে আর এই পয়েন্ট গ্রুপ দিয়ে কতটা স্পেস গ্রুপ হতে পারে, পসিবল কতটা স্পেস গ্রুপ হতে পারে সেইখানে আইডেন্টিফাই করেছি। দেখেন এটা হলো একটা 2-fold আর একটা মিরর প্লেন। এইখানে একটা 2-fold স্ক্রু এক্সিস আছে এবং একটা মিরর প্লেন আছে। এইটা সি ল্যাটিস সেন্টার, একটা 2-fold আর মিরর প্লেন আছে। পি প্রিমিটিভ ল্যাটিস সেন্টার 2-fold, একটা সি গ্লাইড আছে,
দেখেন এখানে প্রিমিটিভ ল্যাটিস সেন্টার, একটা স্ক্রু এক্সিস আছে, একটা গ্লাইড প্লেন আছে, সি সেন্টার, একটা টু ফোর ল্যাটিস, একটা সি গ্লাইড আছে। এইরকম করে আমরা মানে থিওরিটিক্যালি একদম কমপ্লিটলি বলতে পারবো কোন ক্রিস্টাল সিস্টেমের কতটা স্পেস গ্রুপ আছে। আচ্ছা, এখন এই স্পেস গ্রুপ যখন আমরা একটা পেপারে রিপ্রেজেন্ট করি, আমাদের এটা 2 ডাইমেনশনাল পেপার, তাহলে আমরা 3 ডাইমেনশনটা পাবো কি করে? এর জন্য কিছু গ্রাফিক্যাল সিম্বল থাকে। এই গ্রাফিক্যাল সিম্বল গুলো আপনারা সব সময় সব বইতে পাবেন, প্লাস ইন্টারন্যাশনাল টেবিলে খুব সুন্দর করে দেওয়া আছে কোনটা দেখি বোঝানো হয়। যেমন ধরেন এই যে এই গ্রাফিক্যাল সিম্বলটা, এটা 2-fold রোটেশন সিম্বল, এইটা আবার 2-fold স্ক্রু এক্সিস, এইটা 3-fold রোটেশন, এইটা আবার 3-fold স্ক্রু এক্সিস। এইরকম করে আমরা সবগুলা দেখাচ্ছি এখানে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, এইটাকে আমরা বলি সেন্টার অফ ইনভার্সন আছে, এটা সেন্ট্রোসিমেট্রি। এটা তো এই যে 1 বার, এটা 1-fold, কিন্তু একটা সেন্টার অফ সিমেট্রি আছে। এটা এইরকম 2-fold মিরর পেন আছে, প্লাস সেন্টার অফ সিমেট্রি আছে। এই সব জিনিস এখানে আমরা গ্লাইড প্লেন কিভাবে রিপ্রেজেন্ট করি, যখনই আমরা পেপারে এটা একটা নর্মাল পেপার এটা রিপ্রেজেন্ট করব, ওইখানে 3 ডাইমেনশনাল দেখাতে পারবো না, এর জন্য ওইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে দেখাবো। এই সিম্বল গুলা থাকলে পরেই স্পেস গ্রুপের, যখন এই সিম্বল গুলা থাকবে আমরা ইমিডিয়েটলি বলতে পারবো ওইখানে কি ধরনের রোটেশন অ্যাক্সিস আছে, কি মিরর প্লেন আছে কিনা, গ্লাইড প্লেন আছে কিনা, এইসব সব বলতে পারবো। আচ্ছা, এরপরে যেটা হয়, একটা ওই জিনিসটাই আমি আগে দেখিয়েছি আপনাদের, এই জিনিসটা দেখিয়েছি আগে একটু বড় করে। এইখানে কি আমরা যদি প্লেন অফ পেপারে ডেজিগনেশনটা যদি প্যারালাল টু দ্য প্লেন অফ পেপার হয়, তাইলে কি ধরনের সিম্বল হবে, আর এটা যদি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার হয় কি ধরনের সিম্বল হবে। ডু রিমেম্বার যে আপনাকে এইটা মুখস্থ করতে হবে না, এইটার সামনে রেখে আপনি যদি পরীক্ষার হলে কিংবা কোনো জায়গায় যদি পরীক্ষা দিতে হয়, কিংবা কোনো জায়গায় যদি আরো ভালো করে বুঝতে হয়, এই টেবিলটা কিংবা ইন্টারন্যাশনাল টেবিলটা নিয়ে সামনে রেখে আপনি আপনার প্রজেকশন গুলা আলাপ আলোচনা করতে পারেন, কোনো ধরনের আপত্তি থাকবে না। এটা আমরা কোনো সময় এইটাকে মুখস্থ করতে বলি না। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী লেকচারে স্পেস গ্রুপ নিয়ে ডিটেলস আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্ত থাক, আপনারা ভালো থাকেন। পরবর্তী লেকচারে আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।